তাহলে চ্যাপ্টার 6 এর কথা আমরা যখনই আনবো সবার আগে আমাদের আনতে হবে এই যে দেখো চ্যাপ্টার 6 কে আমরা মোলের ধারণা ও রাসায়নিক গণনার কথা জানতে পারছি, ঠিক আছে। চ্যাপ্টার 6 এর ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা এরকম সবার আগে আমরা নোট ডাউন করে ফেলবো, ঠিক আছে। এখন আমাকে ইশরাত জাহান আপু, তুমি আজকে একটু বইলো, লেখা হয়ে গেলে তুমি একটু আমাকে বলো যে জি ভাইয়া লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 6 এর ক্ষেত্রে আমরা মোল, মোলের কথায় যখন আমরা আনি এন দিয়ে আমরা মোল ডিনোট করছি, ঠিক আছে, এন দিয়ে আমরা মোলকে বোঝাচ্ছি। তাহলে এই কিছু ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে চ্যাপ্টার 6 এ অঙ্ক করার জন্য। এখানে আমি চাই যে তোমাদের নোটে সব সব ফার্স্ট পেজে এই ফর্মুলাগুলো যেন থাকে। তাহলে n ইজ ইকুয়াল টু এন বাই এন এ, এখানে n বলতে কি, তোমাকে যে মৌল দেওয়া হয়েছে ওই মৌলের টোটাল কণার সংখ্যা কয়টা, আর কি এন এ এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে। এইটা আর কি n ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। ডাব্লিউ এখানে কি বলছে, যতটুকু কেমিক্যাল দেওয়া আছে, গ্রাম একক ভরে যতটুকু কেমিক্যাল দেওয়া আছে। আর কি এম বলতে আমরা এখানে আণবিক ভরটা পাচ্ছি, ঠিক আছে। এখানে আণবিক ভরটা আমরা এম দ্বারা বোঝাচ্ছি, পারমাণবিক ভরও বলতে পারো। আর কি n ইজ ইকুয়াল টু ভি বাই 22.414। ভি হচ্ছে এখানে লিটার আয়তনে হিসাবে আমাদের লিখতে হবে। এইচটিপি কে তোমাদের বইয়ে প্রমাণ অবস্থা হিসাবে লেখা আছে কিছুটা, স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে সাধারণ অবস্থায়। তো সাধারণ অবস্থায় এটা বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের জন্য ব্যবহৃত। তো এটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই এখানে, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাই n ইজ ইকুয়াল টু ভি বাই 22.4 হিসাবে, ঠিক আছে। আর কি n ইজ ইকুয়াল টু ভি বাই 24.789, এটার ক্ষেত্রে কি এসএটিপি, ঠিক আছে। তখন নিচে কি হবে, নিচে 22.41 ওর বদলে ভি বাই এটা হবে। এটাও বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের জন্য। এটা তোমাদের ইন্টারমিডিয়েটে লাগবে, একটা এক্সট্রা তোমাদের জানা থাকলো, এটা তোমাদের আর কি এইচএসসি তে সাধারণত আসে না, এসএসসি তে আসে না। আর কি n ইজ ইকুয়াল টু এসভি, অথবা তোমরা চাইলে সিভিও লিখতে পারো, ঠিক আছে। এখানে সি বলতে কি বুঝাচ্ছি, তোমার যে দ্রবণ দেওয়া থাকবে অথবা সলিউট, ওইটার মোলারিটি আর কি ভলিউম লিটার আয়তনে, ঠিক আছে। n ইজ ইকুয়াল টু সিভি অথবা এসভি। আবার এটাকে উল্টেও তোমরা লিখতে পারো s ইজ ইকুয়াল টু এন বাই ভি অথবা c ইজ ইকুয়াল টু এন বাই ভি। আর ভাইয়া ডাব্লিউ, কথাগুলো না আবার আস্তে আস্তে শোনা যাইতেছে। আচ্ছা আপু তোমার মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তুমি ফর্মুলাগুলো লিখতে থাকো আপু, আমি জাস্ট ফর্মুলাগুলোই বুঝাচ্ছি, ঠিক আছে। ওকে। আর কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম বাই 1000। এটা খুবই একটা পপুলার ফর্মুলা, এখানে একটা স্টার্ট মার্ক দিয়ে রাখতে পারো দুইটা তিনটা, এটা থেকে অনেক কোয়েশ্চেন আসে সাধারণত, ঠিক আছে। তো এখানে কি, এখানে একটা পার্থক্য কি, এতক্ষণ আমরা ভলিউমটা বা আয়তনটা কি লিটারে দেখে আসছি, এখন আমরা আয়তনটা পাইলাম কি মিলিলিটারে, ঠিক আছে। এখন মিলিলিটার থেকে কিন্তু মানে আর কি আমরা কেমিক্যাল যখন বানাই তখন তো আমরা 1 লিটার 2 লিটার কেমিক্যাল বানাই না। কারণ 1 লিটার কেমিক্যাল যদি তুমি যে মানে কাজ করতে চাও, এই 1 লিটারের বদলে তোমাকে যদি 100 ml দেওয়া হয়, আরো 10 জন ওই একই জিনিস করতে পারবে কেমিক্যালটা দিয়ে। ওই কারণে আমরা মিলিলিটারে নেই সাধারণত, 20 30 100 ml এরকম হিসাবে। আর কি এস আর সি হিসাবে এখানে দ্রবণের মোলারিটিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এই যে আমরা আগেই দেখেছি, ডাব্লু বলতে এখানে যতটুকু কেমিক্যাল দেওয়া আছে, মানে কি সোজা কথা, যতটুকু কেমিক্যাল দেওয়া আছে মানে তোমার যে কেমিক্যালের ওজনটা দেওয়া থাকবে গ্রামে, ওইটাই হচ্ছে কি ডাব্লু। আর কি এম যেটা হচ্ছে আণবিক ভর, এটাও গ্রাম এককে থাকবে, ঠিক আছে। আর পাশে একটা শর্ট নোট হিসেবে লিখে রাখো এই জিনিসটা, এন ইজ ইকুয়াল টু এন বাই এন এ ইকুয়াল টু ডাব্লু বাই এম ইকুয়াল টু ভি বাই 22.4। এই জিনিসটা তোমার পুরা চ্যাপ্টার 6, এই এক, এই কয়েকটা ফর্মুলা দিয়ে তোমার পুরো চ্যাপ্টার 6 কভার হয়ে যাবে। আর এটা একটু লাগবে, কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট, তোমার এই জিনিসটা মাথায় থাকলে পর কোনো অঙ্কে কেউ তোমাকে আটকাইতে পারবে না কখনো, ঠিক আছে। এন ইজ ইকুয়াল টু, যেহেতু এই সবগুলো আমরা দেখলাম, তাহলে আমরা বলতে পারি না এন বাই এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। আবার এটাও বলা যায় এন বাই এন ইজ ইকুয়াল টু ভি বাই 22.4, অথবা এই তিনটাই তো ইকুয়াল। তো এই তিনটাকে আমরা এন এর বদলে রিপ্লেস করে যে কোনো সময় ইউজ করতে পারি। সবাই কি এটা বুঝতে পারছো? ভাইয়া n ইকুয়াল জি টু স্যার। এস পি এটা একটু বুঝাবেন? আচ্ছা, n ইজ ইকুয়াল টু এস ভি, এখানে এসটা আমরা বলছি দ্রবণের মোলারিটি। আমরা একটু পরেই কিছুক্ষণ পর আর কি বুঝতে পারবো যে মোলারিটি আমরা কাকে বলছি ডেফিনেশনে, ঠিক আছে। ওইটা তোমার দেওয়াই থাকবে, এটা সাধারণত দেওয়া থাকে অথবা বের করা লাগে। এত মোল,
1 মোল 2 মোল, তোমাকে যে দ্রবণ দেওয়া হলো, ধরো তোমাকে পানির বোতল দেওয়া হলো, বললো তুমি লেবুর শরবত বানাবে, ঠিক আছে, লেবুর অথবা পানির মধ্যে এমনি চিনির শরবত বানাবে, চিনি দিবে, তোমাকে 20 গ্রাম চিনি দেওয়া হলো। ওই 20 গ্রামটা কি, 20 গ্রামটা হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। আর ওই 20 গ্রামটা ওই সলিউশনের ভিতর দেওয়ার পর তোমার যে জিনিসটা হচ্ছে ওইখান থেকে একটা টাইপ অফ আমরা দ্রবণেরই পাচ্ছি, অথবা তোমার যে ডাব্লিউ যতটুকু দেওয়া আছে, কেমিক্যাল যতটুকু দেওয়া আছে, ওইটারই একটা মোলে ভ্যালু আমরা জানি, ঠিক আছে, ওইটারই একটা মোলের ভ্যালু আগে থেকে তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে। এখানে যদি না দেয় তোমাকে এই যে এইগুলার যে কোনো একটা দিয়ে দেবে, ওইখান থেকে আমরা কি করব, তখন আমরা এন এর ভ্যালু বের করে ফেলবো। এন এর ভ্যালু বের করে কি তোমাকে ভলিউম দেওয়া থাকবে লিটার আয়তনে, ওইখান থেকে কি এস অথবা সি এর ভ্যালুটা বের করে ফেলবো, ঠিক আছে। আমরা একটু পরে ডেফিনেশনে গেলে আর একটু ক্লিয়ার হবা তুমি। এটা কি তোলা হয়েছে? ঈশ্বর জাহান লেখা হয়েছে আপু? আরেকটু। আচ্ছা, আমি আর একটু 1 মিনিট ওয়েট করছি। আর উম, খাজিদা, তুমি যে প্রশ্ন করেছিলে আপু, তুমি বুঝতে পারছো এন ইজ ইকুয়াল টু এস এর ব্যাপারটা? জি। ইশরাত আপু তোলা হলে বলো। কিন্তু ভাইয়া এখানে যে n ইকুয়াল টু আমাদের ডান পাশে যে সূত্রটা আছে সেখানে তো কোথাও s নাই। কোনটা আপু? এই যে ডান পাশে n ইকুয়াল টু n বাই n এ ও, w এন ইজ বাই ইকুয়াল টু n। এন বাই এন এ, এখানে আমি এসটা দেই নাই, কারণ এটা তোমরা সবগুলাই চাইলে লিখে ফেলতে পারো, কিন্তু আমি এটা দিছি মেইনলি তোমাদের এই চ্যাপ্টার 6 কাভার দেওয়ার জন্য, ঠিক আছে। তোমরা এখানে চাইলে এটার পরে এই যে সবই তো ইকুয়াল, সবই এন এর ভ্যালু, ঠিক আছে, ঠিকই বলছো। তো এখানে চাইলে আমরা কি লিখতে পারি, v/24.789, এটা লেখা যায় যদি তোমাকে দুইটা কন্ডিশন দিয়ে দেয়, এইচটিপিও দেওয়া থাকে, এসএটিপিও দেওয়া থাকে, দুইটার জন্য আলাদা করে, এত ঝামেলা সাধারণত করে না। আবার তুমি চাইলে এখানে এসবিও লিখতে পারো, ঠিক আছে। এই তিনটা মেইনলি লিখছি কারণ এগুলা দিয়ে আমরা বেশিরভাগ অঙ্কগুলো করব। ও, শেষ লেখা। আচ্ছা ঠিক আছে, সবার আশা করি লেখা হয়ে গেছে। তাহলে চলো আমরা মোলারিটি কাকে বলতেছি দেখে নেই। মোল হচ্ছে রাসায়নিক পদার্থের পরিমাপের একক, ঠিক আছে। মোলকে কি বলা হয়, রাসায়নিক পদার্থের পরিমাপের পরিমাপের একক বলা হয়। আর এটার ব্যাপারে তোমরা একটু বইয়ে পড়বে, তোমাদের কি বইয়ের ফার্স্ট প্যারায় একটু দুই একটা ইনফরমেশন আছে, ওটা আমি একদিন সময় পেলে দেখি তোমাদের সবাইকে বইটা একটু দাগাই দেওয়া লাগবে। সময় করে একদিন মনে করে দিও, আমি চ্যাপ্টার ওয়াইজ এই চ্যাপ্টার 6টা শেষ করি, তারপর যে প্রথম থেকে পড়ালাম চ্যাপ্টার 1 2 4 6 এগুলা তোমাদের বইয়ে দাগাই দিব। আমাকে একটু একজন মনে করাই দিও একদিন। তাহলে মূল হচ্ছে কি রাসায়নিক পদার্থের পরিমাপের একক। একক বলতেই কিন্তু আমরা বুঝি মেইন ইউনিট, মানে কি রাসায়নিক পদার্থ যে আমরা পরিমাপ করি, বা ধরো ওইটাকে আমরা কিভাবে নেই, 1 মোল, 0.2 মোল, 0.3 মোল, এই অনুযায়ী আমরা রাসায়নিক পদার্থগুলো নেই, ঠিক আছে। আর যে কোনো রাসায়নিক, এটা হচ্ছে মোলের মূল সংজ্ঞা, পরের পার্ট, যে কোনো রাসায়নিক পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার, মানে 6.023 ইন্টু 10^23। কাশিফুল ভাইয়া তুমি মিউট করে ফেলো, থ্যাংক ইউ। তাহলে এত সংখ্যার অ্যাভোগাড্রো সংখ্যার অণু, আয়ন বা পরমাণুর সমন্বিত থাকে, তাহলে তাকে ওই মৌলের মোল সংখ্যা বলা হয়, ঠিক আছে। এখানে একটা পার্ট একটু মিস হয়েছে, এখানে ওই এর পর মৌলের মোল সংখ্যা বলা হয় হবে, ঠিক আছে। ও এর পর একটা মৌল হবে, মৌলের কথাটা অ্যাড করে নিও তোমরা। এখানে কি বলছি আমি মেইনলি, যে কোনো রাসায়নিক পদার্থের, আমরা যে কোনো একটা রাসায়নিক পদার্থ নিলাম, সেটার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10^23 এত সংখ্যক অণু, আয়ন বা পরমাণুর সমন্বিত থাকে, মানে এতগুলা অণু, আয়ন, পরমাণু যা রয়েছে, যদি এত সংখ্যক সমন্বিত থাকে, তাহলে তাকে আমরা কি বলছি, ওই মৌলের মোল সংখ্যা বলছি, ঠিক আছে। ধরো একটা মৌলের মধ্যে এই সংখ্যার অণু, আয়ন আর পরমাণু আছে, ইনটু এই সংখ্যার 2 গুণ অণু, আয়ন, পরমাণু আছে, ঠিক আছে। তাহলে ওই পদার্থের মোল সংখ্যা আমরা কত বলবো, 2 মোল, কারণ এই সংখ্যার 2 গুণ আছে, এই সংখ্যার 2টা আমরা দেখতে পাচ্ছি, 2 ইন্টু এটা হবে 2 গুণ, আর এটার তাহলে 2টা আমরা দেখতে পাচ্ছি, তখন কি হবে, এই টোটালটাকেই কিন্তু আমরা 1 মোল বলছি, ঠিক আছে।
তোমাকে যদি বলে 1 মোল কাকে বলে, তখন সিম্পলি বলে দিবা যে এতগুলো অণু, আয়ন বা পরমাণু যদি থাকে কোনো ইসের, কোনো পদার্থের রাসায়নিক ইসের মধ্যে, তখন এটাকে আমরা 1 মোল সংখ্যা, ওইটার 1 মোল বলছি। আর এই ডেফিনেশনটা ইউনিভার্সালি, যে মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যার অণু বা পরমাণু সমন্বিত থাকে, মানে এর কত গুণ আছে, ঠিক আছে, এর 1 টাইমস 2 টাইমস না 3 টাইমস আছে, ওই হিসাবে আমরা আসলে মোল সংখ্যাটা হিসাব করছি। এরপর কি মোলারিটিতে চলে আসি। মোলারিটির ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, প্রতি লিটার দ্রবণে দ্রব্যের যত মোল আছে। এখন আশা করি জিনিসটা তোমার ক্লিয়ার হয়েছে ফাহামিদা, যে একটা দ্রবণ মানে সলিউশনের মধ্যে সলিউট বা দ্রব্যের যত মোল আছে, কি প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য আছে সেটাকে আমরা কি বলছি, মোলারিটি বলছি। তো প্রতি লিটার দ্রবণে দ্রব্যের যত মোল আছে সেটাই আমরা ওই দ্রবণের মোলারিটি বলছি, ঠিক আছে। তাহলে এখানে কিছু কথা আসে, বলতে গেলে সেমি মোলারের কথা আসে, 0.5 মোলার, ওইটাকে 0.5 অথবা হাফ মোলারও বলতে পারো। সেমি বলতে হাফ বোঝায়, অর্ধেক, ঠিক আছে। ডেসিমোলার যদি তোমাকে বলে, প্রশ্নে যদি ধরো 1 মোল 2 মোল না বলে এরকম সেমি মোলার বলো, তখন আমরা কি নিব, 0.5 মোলার নিব। যদি বলা থাকে ডেসিমোলার, তখন আমরা কি নিব, 0.1 মোলার নিব। আবার যদি বলা থাকে সেন্টিমোলার, তখন আমরা কি নিব, 0.01 মোলার নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে এই জিনিসটা সবাই বুঝতে পারছো আশা করি। ইশরাত জাহান তোলা হয়েছে আপু? ভাইয়া ওর নেটে প্রবলেম, ও কান ও আমাকে ইনবক্সে বলছে। ও আচ্ছা, সমস্যা নাই। এমনি তোমাদের কি তোলা হয়েছে? ফাহমিদা তোমার তোলা হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আশা করি তাহলে সবারই তোলা হয়ে গেছে। তো এই জিনিসটাই তোমাকে প্রশ্নে যে অনুযায়ী বলা থাকবে সেই অনুযায়ী আমরা লিখবো। সেন্টি বলতে কি সেন্টিমিলার, ঠিক আছে, সেন্টিমোলার সরি। আর ডেসি বলতে কি ডেসিমিটার থেকে আসছে, ঠিক আছে। আমরা একটা কবিতা শিখছিলাম না, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। তো ডেসি থেকে সেন্টিমিটার কি, দেশের শান্তি, এক ঘর পরে। তো এক ঘর পরে দেখে এখান থেকে এক ঘর কম, 0.01, আর এটা 0.1। এই জিনিসটা সবাই মনে রাখবা। সেন্টিমোলারটা বেশি মনে রাখবা, এই জিনিসটা বেশি আসে, ঠিক আছে। এটা ভুলও হয় কিন্তু, অনেকে কনফিউজড হয়ে যায় অনেক সময় যে সেন্টিমোলার 0.01, 0.01 না 0.1। তো এটা মনে রাখতে হবে যে আসলে সেন্টিমোলার 0.01। আচ্ছা, তাহলে এই জিনিসটা গেল। এখন আমরা কি অ্যাভোগাড্রো সংখ্যা নিয়ে কিছু জেনে নেই, চলো। অ্যাভোগাড্রো সংখ্যা আমরা কোনটাকে বলছি, 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে। তাহলে এই সংখ্যা এতটাই বড় যে পৃথিবীর সবাই যদি একসাথে গোনা শুরু করে, তাদের সারা জীবনের গোনার যোগফলও এই সংখ্যার সমান হবে না, ঠিক আছে। ধরো আমরা এখানে ক্লাসে কয়জন আছি, আমরা এখানে 12 জনের মতো আছি। আমরা সবাই যদি একসাথে গোনা স্টার্ট করি, ঠিক আছে, তাহলে আমরা সারা জীবন, ধরো বুড়া হয়ে গেলাম, মরার আগ পর্যন্ত গুনতে থাকলাম 1 2 3 4 5 6 গুনতে গুনতে মরেই গেলাম। তারপরও আমাদের সবার যদি গোনার যে সাম করি, এই সংখ্যার সমান হবে না, এটা এতটা বড়। আর এই সংখ্যাটা কল্পনীয়, টোটালি ইমাজিনারি একটা সংখ্যা। অ্যাভোগাড্রো এটা ইমাজিন করেছিলেন 6.023 10⁻23 টু 10⁻24 25 এগুলা ধরা যেত, কিন্তু এরপর আর ধরা লাগে না আসলে, ঠিক আছে। তিনি এটা ইমাজিন করে নিয়েছেন। আসলে এটার পিছে হিস্ট্রিটা আমার অত ভালো করে জানা নাই, তিনি এই নাম্বারটা কেমনে আনলেন আমি জানতে পারলে তোমাদের নিশ্চয়ই জানাবো। আর কি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর 12, ঠিক আছে। তো আপেক্ষিক পারমাণবিক ভর কার্বনের 12, এর অর্থ হলো 1 মোল কার্বনে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু রয়েছে, ঠিক আছে, যার ভর হলো 12 গ্রাম। ওকে, তো এতগুলো সংখ্যক পরমাণুর ওজন কত, কার্বনের ক্ষেত্রে 12 গ্রাম। এটা আবার হাইড্রোজেনের ক্ষেত্রেও তোমরা আনতে পারো। হাইড্রোজেনের এমনি ভর আমরা কত জানি, 1। তো হাইড্রোজেনের 1 মোল, এতগুলা পরমাণুর হাইড্রোজেনের জন্য ভর হলো কত, 1 গ্রামই, ঠিক আছে। আর কি মোলার আয়তনের ব্যাপারে চলো আমরা দেখে নেই। যে কোনো বস্তুর 1 মোলার আয়তনকেই বলা হয় মোলার আয়তন, ঠিক আছে। তো যে কোনো বস্তুর, ঠিক আছে, 1 মোল ভলিউম বা আয়তন কে বলা হচ্ছে 1 মোলার আয়তন।
আর কি এই জিনিসটা মনে রাখতে হবে যে কঠিন, তরল এবং বায়বীয়, মানে 1 মোলের জন্য যতটুক আয়তন কাভার করে একটা বস্তু সেটাকে কিন্তু আমরা মোলার আয়তন বলছি। তো কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায় 1 মোলের 1 মোলের মোলার আয়তনের পরিমাণ ভিন্ন হলেও সাধারণ অবস্থায় বিভিন্ন গ্যাসের 1 মোলের মোলার আয়তন সমান। ঠিক আছে? তো গ্যাসের ক্ষেত্রে যদি আমরা 1 মোল নেই সাধারণ অবস্থায়, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। সাধারণ অবস্থা কি? টেম্পারেচার 0 ডিগ্রি থাকবে, আর কি 1 এটিএম প্রেসার থাকবে। তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে, আর কি টেম্পারেচার থাকবে কি, মানে প্রেসার থাকবে 1 এটিএম, অ্যাটমসফেরিক প্রেসার। আর কেমিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে সাধারণ অবস্থা কি? টেম্পারেচার 25 ডিগ্রি থাকবে, মানে রুম টেম্পারেচার, সাধারণ কক্ষের যে তাপমাত্রাটা থাকে আমরা জানি, আর কি 1 এটিএম প্রেসার। এটা পরে লাগবে আমাদের, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। এখানে এখানে কি হচ্ছে, তাহলে গ্যাসের ক্ষেত্রে 0 ডিগ্রি 1 এটিএম প্রেসারে বিভিন্ন গ্যাসের 1 মোলের মোলার আয়তন সমান। ঠিক আছে? কিন্তু কঠিন তরলের ক্ষেত্রে কিন্তু আবার জিনিসটা সমান না। এই জিনিসটাই মনে রাখতে হবে, আয়তন সমান, যেটা হচ্ছে ইকুয়াল টু 22.4। ঠিক আছে? এটা পাশে লিখে রাখতে পারো তোমরা, 22.4। এটাই কিন্তু কনসিডার করে আমরা এতক্ষণ করছিলাম। ঠিক আছে? আচ্ছা ফাহমিদা, ইশরাত জাহান ও কি জয়েন করতে পারতেছে না আর? না ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস তো ভিডিও করা আছে, আমি তার উপর গ্রুপে ইউটিউবের লিংকটা দিয়ে দেবো, কোনো চিন্তা নাই। গ্রুপে ইউটিউব থেকে ওখান থেকে জয়েন করে ফেলো। এই জিনিসটা তোলা হয়েছে না? আচ্ছা, এই জিনিসটা তোলা হয়ে থাকলে এখন আমরা আগাই। এখন এই যে এখানে যে আমরা ফর্মুলাটা লিখেছিলাম ওইটার অনুযায়ী কিছু ম্যাথ তোমাদের করাতে চাচ্ছিলাম, কিন্তু আজকে যেহেতু সময় কম আমি জাস্ট প্রথম 2টা ম্যাথ করাবো। ঠিক আছে? তোমরা এই পরের গুলো ছবি তুলে বাসায় ট্রাই করতে পারো। আর এই যে এই ম্যাথটা একজন বলছিল প্রবলেম আছে, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, অক্সিজেন, সালফারের পরমাণু রয়েছে, এটা প্রবলেম কার ছিল? গ্রুপে একজন বলছিল। আচ্ছা, তুমি মনে হয় এখন ক্লাসে নাই। এই জিনিসটা আর কি তোমাদের এই জিনিসটাও তো করাই দিব, অনেক কোনো সমস্যা নাই যদি পারি। তাহলে 1 মোল, প্রথম অঙ্কে আসি চলো আমরা। 1 মোল অক্সিজেন অণুতে কয়টি অক্সিজেনের পরমাণু রয়েছে? ঠিক আছে? 1 মোল অক্সিজেন অণু বলতে কিন্তু একটা অক্সিজেন কনসিডার করলে ভুল হয়ে যাবে, ওইখানে কি কনসিডার করতে হবে? O2, কারণ অক্সিজেন পরিবেশে গ্যাস আকারে থাকে। যদি 1 মোল হাইড্রোজেনের কথাও বলে তখনও কি H2 নিতে হবে, কারণ হাইড্রোজেন একা থাকে না। ঠিক আছে? হাইড্রোজেন H2 অবস্থায় থাকে পরিবেশে, H2 গ্যাস আকারে বাতাসে ঘুরে বেড়ায়। নাইট্রোজেনের ক্ষেত্রেও N2। ঠিক আছে? তাহলে কি বলছে, 1 মোল অক্সিজেনের অণুতে কয়টি অক্সিজেনের পরমাণু রয়েছে? ঠিক আছে? এই জিনিসটা যদি জানতে হয় খুবই ইজি, এটার জন্য আমাদের আসলে ফর্মুলাটাও লাগে না, আমরা চাইলে ফর্মুলাও ইউজ করতে পারি। আমি স্ক্রিনে যে দেখাচ্ছি অঙ্কের সলিউশনটা। তাহলে আমাদের কি বলা আছে, 1 মোল অক্সিজেনের অণুতে এখানে আসলে কয়টা কয়টা অক্সিজেন সাহেব আছেন সেটা আমাদের জানতে হবে, যে কয়টা অক্সিজেন আছেন। এটা আবার অন্য কিছু হবে না, এটা এমনি বক্স করছি অক্সিজেনটাকে ভালো করে বোঝানোর জন্য। তাহলে 1 মোল অক্সিজেনের মধ্যে আমরা আসলে কতটুক অক্সিজেনের মৌল পাচ্ছি, এটা খুবই ইজি। এটার জন্য আমাদের কি জানতে হবে, এটা আমরা ইউনিটারি মেথডে সহজেই করতে পারবো, গুণোত্তর পদ্ধতি হয়তো ওটাকে বলে থাকি, আমার ঠিক বাংলা জানা নাই, হয়তো গুণোত্তর পদ্ধতি। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এই যে দেখো আমরা কি জানি, আমরা জানি কি 1 মোল 1 মোল অক্সিজেনে কয়টা অ্যাভোগাড্রোস নাম্বার সংখ্যক কি থাকার কথা না? 6.023 ইন্টু 10⁻23। এখানে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অ্যাটম থাকার কথা না? আমাকে বলো তো, আমি এখানে যেটা লিখছি এটা কি ঠিক লিখছি না ভুল লিখছি? যে কোনো একজন বলতে পারো।
বলো আনিশা, কিছু বলবা? ঠিক আছে। ঠিক আছে। ঠিক। একটু ভুল আছে তাও। এই যে দেখো কেন, এই যে দেখতেছো না O2, এখানে যে টুটা আছে, এই কারণে আমাদের কিন্তু অ্যাভোগাড্রো 2 গুণ করতে হবে। 2 গুণ করতে হবে। কারণ আমরা কোয়েশ্চেনে কিন্তু O2 মলিকিউল কয়টা আছে সেটা চাই না, কিন্তু তাহলে কিন্তু পরমাণু বলতো না। পরমাণু আর অণুর মধ্যে পার্থক্যটা কিন্তু এইটাই, মানে একটা মৌলের, এটা কিন্তু একটা যৌগ, ঠিক আছে, ও একটা অক্সিজেন আর একটা অক্সিজেন মিলেছে। তুমি একটু করে ফেলো ফাহামিদা, মিউট করে ফেলো। তাহলে এখানে O2 আর O2 কিন্তু যৌগ ক্রিয়েট করছে, তো যৌগ ক্রিয়েট করে এই টোটালটা কিন্তু একটা অণু অক্সিজেনের, ঠিক আছে, অক্সিজেনের একটা অণু। আর এইটা অক্সিজেনের পরমাণু, মানে অক্সিজেন টোটাল কয়টা আছে এটার মধ্যে। যদি তোমাকে বলতো অণু, অণু কয়টা, তখন 6.023 ইন্টু 10^23 লিখতাম। কিন্তু যখন যেহেতু আমাদের বলছে পরমাণু, পরমাণুর ক্ষেত্রে কি সব থেকে ছোটটা ধরতে হবে, মানে কি এটা সব থেকে ছোট কি অক্সিজেন। তো এখানে কয়টা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেন আছে, দুইটা অক্সিজেনে নিশ্চয়ই পরমাণুর ক্ষেত্রে কয়টা থাকবে, 2 গুণ করতে হবে অ্যাভোগাড্রো নাম্বার। এটা কি সবাই বুঝতে পারছো না মাথার উপর দিয়ে গেছে? মাথার নিচ দিয়ে গেলেও বুঝতে বলবো। পেরেছি ভাইয়া। আচ্ছা, কারো কি মাথার নিচ দিয়ে গেছে? সমস্যা নাই, আমার একটা স্যার ছিল সেরকম বলতো। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে যদি এটা আমরা বুঝে থাকি, আমাদের পরমাণুগুলো আরো সহজ হয়ে যাবে। এক অণু, এক অণু H2 এর ভর কত? ঠিক আছে, H2 কি বলতো, পানি না রেস্টুরেন্টের নাম? পানি। 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 আচ্ছা, তাহলে এই H2 এর একটা ক্ষেত্রে আমরা কি রেস্টুরেন্ট দেখছি, আছে এই নামে, H2O নামে। মানে কি যেন একটা মিস বাংলাদেশ নাই, এই শোতে শুনছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, সে বলছিল এটা একটা রেস্টুরেন্টের নাম, ওই কারণেই বললাম। তাহলে এক অণু H2 এর ভর কত? ভর বলতে কি বোঝায় ভাই, ম্যাস বোঝায় নিশ্চয়ই। চলো আমরা দেখি, এখানে কিন্তু এক অণু বলছে। তাহলে চলো দেখে নেই এক অণু H2 এর ম্যাস কত। এখন আমাদের কিন্তু একটু ফর্মুলায় আসতে হবে, ঠিক আছে, এখন আমাদের যে ফর্মুলায় আসতে হবে, তো H2O, রেস্টুরেন্ট হোক পানি হোক, আমরা এটা দিয়ে অঙ্ক করব, কিছুই থামাইতে পারবে না আমাদের। তাহলে H2 এর ক্ষেত্রে কি দেখছি আমরা এখানে বলো তো, 1 মোল বলে দিছে, মানে কি আমরা অলরেডি এন এর ভ্যালু জানি, কি হচ্ছে এখানে এন এর ভ্যালু 1। এখন এই অঙ্কগুলো করার সময় সুন্দর আমরা এই যে এখানে সলিউশন লিখবো খাতায়, এটা লিখবো না, এটা তো কোয়েশ্চেন। এখানে সলিউশন লিখলাম, আমি একটু শর্টকাটে লিখলাম, তোমরা এখানে ফুলটা লিখলাম, সলিউশন বা সমাধান লিখে এই পাশে সুন্দর আমরা একটা দাগ দিব, এটা একটু সোজা করে দিও তোমরা। দেখো এখানে দাগ দেওয়ার পর আমরা কি লিখবো, আমাদের গিভেন কি কি আছে দেওয়া রয়েছে। তো এখানে দেওয়া রয়েছে, বাংলাতে তো একটু সময় বেশি লাগে, আমি একটু ইংলিশেই লিখতেছি, কেউ কষ্ট পাইও না। তাহলে এখানে আমরা কি দেখতেছি, আমাদের 1 মোল একটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা ওয়েট, আমি মনে হয় একটু ভুল বলেছি, এখানে 1 মোল না, একটা মলিকিউল দেওয়া, সরি। আহারে আমি কেমন টিচার না, ছাত্রদের শিখাবো নিজেই ভুল পড়াচ্ছি। একটু অ্যাডজাস্ট করে নাও, আমি তো তোমরাই আমার ফার্স্ট ব্যাচ, আস্তে আস্তে ইমপ্রুভ হবো। তাহলে এখানে 1 মলিকিউল H2O দেওয়া আছে, মানে আমাদের এক অণু H2O দেওয়া আছে। এক অণু H2O মানে কি, আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের বড় এন এর ভ্যালু দেওয়া আছে, এখানে একটা আছে কিন্তু, এখানে 6.023 ইন্টু 10^23 না, এখানে অনেকগুলো H2O যে মলিকিউল বা অণু মিলে একটা, মানে অনেক একটু পানি যেটা দেখা যায় ওটা সৃষ্টি করে, ওটার মধ্যে শুধুমাত্র একটা আছে আমাদের কাছে। আর কি দেওয়া আছে আমরা জানি, অ্যাভোগাড্রো নাম্বারটা আমরা অলরেডি জানি, এটা হচ্ছে কি 6.023 ইন্টু 10^23। মাউস দিয়ে লিখছে তো একটু লেখাটা খারাপ হচ্ছে, তোমরা শুনে শুনে দেখো। আর কি আমরা H2 ওর অ্যাটমিক ম্যাসটা বা পারমাণবিক ভরটা কি জানি বলো তো, তোমাদের বই আবার সুন্দর করে এই জিনিসটা দেওয়া আছে, বুঝছো, যে 1 × 2 এটা ইজ ইকুয়াল টু 1, বুঝছো। আমি তো অঙ্ক দেখে মানে ধন্য হয়ে গেছে এই অঙ্কটা। আসলে এখানে তোমরা ঠিক করে নাও, এটা 1 হবে না 2 হবে, পরের লাইনে আবার ঠিকই লিখছে, কিন্তু
এই জিনিসটা মনে রাখবা, জিরো ছাড়া অন্য কোনো সংখ্যার পাওয়ার নাই যে ঠেলে ওটাকে অন্য নিজের মতো বানাবে। জিরোর সাথে যাই করবো ওটা জিরোর মতো হয়ে যাবে, কিন্তু ওয়ানের সাথে টু করো, এটা টুই হবে, ওয়ান হবে না। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। হাইড্রোজেনের আমরা কত জানি? অ্যাটমিক মাস এক। এক ইন্টু দুই করলাম, ওটার সাথে কি যোগ করব? অক্সিজেন। অক্সিজেনের অ্যাটমিক মাস আমরা কত জানি? 16। তো সব মিলে পানিরই কত হয়ে গেল? পানির পারমাণবিক ভরটা হয়ে গেল 18 গ্রাম। ঠিক আছে, এখন এই জিনিসটা আমরা সুন্দর করে লিখে ফেললাম। এরপর আমরা আগে যে একটা জিনিস সুন্দর করে লিখেছিলাম না, যে n ইজ ইকুয়াল টু W/m, তারপরে n/na, এই জিনিসটা এখন আমরা এই লাইনে লিখবো যে n, আমরা কি জানি? এরপর লিখবো আমরা জানি n ইজ ইকুয়াল টু W/m, যেটা আবার সমান সমান কি? n/na। আচ্ছা, আমাকে একজন বলো তো, আমি এখানে এই যে এটার পর তো আরেকটাও ছিল যে V/22.4, কিন্তু এটা আমি কেন লিখি নাই এখানে? আমাকে একজন বলো তো। কারণ এই এইখানে আয়তনের কোনো বিষয় আর কি নেই। এখন তুমি কোয়েশ্চেন দেখেই আসলে বুঝে যাবা যে তোমার কি ফর্মুলা ব্যবহার করা লাগবে। এখানে যদি ভলিউমের কথা দেওয়া থাকতো, তখন হয়তো বা আমরা চিন্তা করতাম যে একটা ভলিউম অ্যাড করে দেই, দেখি কি হয়। তখন হয়তো বা আবার দেখতা এই যে এই W/m দেওয়া নাই, n দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, তখন তোমার বের করতে হইতো যে কোনো একটা। তাহলে আমাদের এখন এখানে কি বের করতে হবে বলো তো? এখানে আমাদের আসলে বের করতে হবে ভর, একটা পানির মলিকিউলের ভর। তাহলে আমাদের এন এর ভ্যালু আছে 1, আমরা এখানে সুন্দর করে সবকিছু বসাই দিব। এরপর এই সাইনটা আমরা দিয়ে নিলাম। এরপর কি জানি আমরা? W ইজ ইকুয়াল টু n বাই অ্যাভোগাড্রোস নাম্বার। এই যে এই এমটা ডিভিশন আকারে আছে, ভাগ আকারে আছে, এটা এই পাশে আসলে কি গুণ হয়ে যাবে। সুন্দর। এখন এরপর কি? আমরা সুন্দর ভ্যালুগুলো বসাই দিব। এটার ভ্যালু 1 জানি আমরা, ঠিক আছে, এগুলো আমরা 1 জানি। এখানে অ্যাভোগাড্রোস নাম্বার তোমরা বসাই দিলা। আমি পুরোটুক লিখলাম না, একটু সময় বেশি লাগে তো। অ্যাভোগাড্রো নাম্বারটা তোমরা বসাই দিলা 6.023 ইন্টু 10⁻23। এরপর কি? এম। এম কত পাইছি আমরা? 18 পাইছি, এখানের সাথে 18 মাল্টিপ্লাই হবে। আচ্ছা, সর্বপ্রথমে কে আসো? আনিশা, তুমি আমাকে অ্যান্সারটা বলো তো আপু, কত আসে? 2.989 হুম, ইন্টু 10⁻⁻23 হ্যাঁ, অ্যান্সার মিলেছে। আর এটার অ্যান্সারটা কিসে হবে আমাকে বলো তো? গ্রামে হবে। গ্রামে হবে, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের একটা অঙ্ক সলভ হয়ে গেল, দুইটা অঙ্ক সলভ হইলো, আর একটা এইটা করে আজকে, ঠিক আছে? আইমান ভাই কি আসছে? হৃদয়, আইমান ভাইকে বলছো? আয়মান ভাই আসেনি এখনো। আচ্ছা, তুমি ভাইকে এখন নক দিয়ে দাও, আমাদের তো ক্লাস প্রায় শেষের দিকে, তাহলে ভাই এসে যদি কিছু কথা বলে এখন। ভাই আসতে আসতে একটা অঙ্ক দেখি আমরা দেখতে পারি নাকি। তাহলে এই অঙ্কটা কি ছিল দেখো, 50 ড্রপ কালির 0.2 কেজি হলে কালির ভর, এখানে একটা ভর আসবে। তো 50 ড্রপ কালির ভর যদি 0.2 কেজি হয়, মানে কি, সোজা কথায় 200 গ্রাম হলে এক ড্রপে কয়টি কার্বনের পরমাণু রয়েছে? ঠিক আছে, ধরো তুমি পেন দিয়ে লিখছো, এখানে পেনে 50টা ফোঁটা দিল, ওই 50টা ফোঁটায় কত গেল? 0.2 কেজি কালি চলে গেল, ঠিক আছে, ধরে নাও। তাহলে আসলে তোমাকে এখন জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি যে 50টার মধ্যে একটা ফোঁটা দিছো, ওই এক ফোঁটার মধ্যে এখানে কয়টা কার্বনের পরমাণু আছে। এখন কালির সাথে কার্বনের সম্পর্ক কি ভাই? আমরা এটা মনে রাখবো সবসময়, সাধারণত জিনিসপাতি পোড়াইয়া, যে কোনো কিছু পোড়াইলে পরেই যে একটা বার্নিং দাগ হয় না কালো করে, ওইগুলা সব কার্বন থাকে, ঠিক আছে? আর কালিও কিন্তু জানি আমরা, উম, কালিটাও ঠিক কোথা থেকে আসে আমি জানি না, কিন্তু ওটা আর কি, কয়লা যেমন কার্বন দিয়ে বানানো, কালিটাও আর কি কার্বন থেকেই আসে। তো কালির কথা যদি বলে, তোমার কার্বনের হিসাবে আনতে হবে। যদি এখানে বলে এক ড্রপে কয়টি পরমাণু আছে, তখনও কার্বনের কথা বলা না থাকলেও তোমার কার্বন মনে রাখতে হবে এই জিনিসটা। তাহলে চলো আমরা এখানে দেখে নেই কি কি করতে হবে আমাদের এটার জন্য। এটাই আজকে লাস্ট ম্যাথ। চিন্তা করো না, আমাদের আর হাইয়েস্ট 2টা ক্লাস লাগবে, ঠিক আছে? তাতে আমাদের চ্যাপ্টার 6 শেষ হয়ে যাবে।
আর নভেম্বরে এখন এই মাসটা আমি অর্গানিক শুরু করতে চাচ্ছি না, তোমাদের পুরো ডিসেম্বর মাসটা শান্তি মতো অর্গানিক পড়াবো। আর এই কয়েকদিন ধরে তোমার চ্যাপ্টার 6 অথবা চ্যাপ্টার 3 তে দেখলাম কিছু কিছু বেসিক কনসেপ্টে অনেকের একটু সমস্যা আছে, চ্যাপ্টার 3 আমরা এরপর ধরতে পারি। তো চলো অঙ্কে চলে আসি। আমাদের কি বলা আছে, আমাদের 50টা ফোঁটা আছে, ঠিক আছে, 50 ড্রপ আছে। এই যে এরকম কালির ফোঁটা এটা ধরে না, এটা কয়টা আছে, 50টা আছে এরকম। ধরো একটা পেজ, এই পেজের মধ্যে আমি এক ফোঁটা কালি দিলাম। এখন এখানে 50টা কালি আছে, ওগুলো আঁকি না, আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন শুধুমাত্র একটা কালি, মানে এক ফোঁটা। তো আমাদের প্রশ্নে কি চাইছে, এই জিনিসটা কি দেওয়া আছে, এটার ওজন দেওয়া আছে, ঠিক আছে, মানে কি এটার ডাব্লু দেওয়া আছে, ডাব্লু কি 0.2 কেজি, এখন 0.2 কেজি। আমরা সবার আগেই ফর্মুলাতে কি শিখেছিলাম, যে আমাদের মাস্ট সবকিছু গ্রামে এককে থাকতে হবে। তাহলে কি কেজি থেকে আমরা গ্রামে নিয়ে গেলাম, 0.2 কে কেজি থেকে গ্রামে নিতে গেলে কত, 1000 দিয়ে গুণ দেওয়া লাগে। আর আমরা কি জানি, 1000, 1000 গ্রামে 1 কেজি। তাহলে এখানে কত চলে আসতেছে, 200 গ্রাম। এখন এই জিনিসটা মাইন্ডে রাখবা সবাই, তোমাকে কিন্তু হিসাবে চায় না যে 50টা ফোঁটার মধ্যে টোটাল কয়টা কার্বন অ্যাটমের সংখ্যা আছে, তোমাকে চাইছে একটা ফোঁটার মধ্যে। আর এখানে যে ওজন আমি বের করছি, এটা কিন্তু 50টার জন্য, এটা একটার জন্য না। তো এখান থেকে একটার জন্য বের করতে হলে আমাদের কি করতে হবে, সহজ। 50 50, দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 50-এর ওজন 200, একটার ওজন 200/50। এই পার্টটা একটু হালকা ইউনিটারি মেথডে করতে হবে। এখান থেকে কত পাই আমরা, 4 গ্রাম পেয়ে গেছি। তো আমাদের কি অলরেডি একটা বের হয়ে গেছে ডাব্লু। আর কি, আমরা তো একটা মুখস্থ জানি, কার্বনের ক্ষেত্রে এম কত, 12। আর আমাদের কি লাগবে, আমাদের চাইছে কি প্রশ্নে, কয়টা কার্বন অণুর সংখ্যা আছে, মানে কি আমাদের এন আননোন, মানে কি এন চাইছে প্রশ্নে। আর কি জানা আছে আমাদের, অ্যাভোগাড্রোস নাম্বার তো আমাদের একদম মামাবাড়ির সম্পদ, সব সময় জানি আমরা, 10⁻23। তাহলে এন বের করাটা সহজ না? দেখো, আমরা এটা কিন্তু বুঝানোর পার্ট, অঙ্কে এত হিজিবিজি করে কিন্তু এত কিছু লিখলে হবে না। অঙ্কে স্টার্টিং পার্টটা আমি আবার সুন্দর করে দেখাচ্ছি, অঙ্কে তোমরা কেমনে লিখবা জিনিসটা। তো অঙ্কে তোমরা যখন লিখবা, অঙ্কে সবার আগে আমরা এই যে এই জিনিসটা দেখাই নিব, যে 50টার ওজন কত, 0.2 কেজি, অথবা এখান থেকে আমরা কত পাচ্ছি, এখানে 200 গ্রাম পাচ্ছি, 200 গ্রাম পাচ্ছি। এখান থেকে একটার ওজন আমরা বের করলাম 200/50 দিয়ে ভাগ করে, 200/50 দিয়ে ভাগ করে আমরা কি পেলাম, 4 পেলাম। তো এটা কি ডাব্লুর সমান একটা ফোঁটার জন্য। এর পরের লাইনে আমরা সুন্দর করে এই যে ওই দাগ কেটে নিব নিচে। তো দাগ কেটে আমরা কি লিখবো, ডাব্লু ইজ ইকুয়াল টু আমরা এখানে কত পেলাম, 4 গ্রাম। এটা কি দেওয়া রয়েছে। তারপর কি লিখবো, আমরা জানি, অথবা উই নো, আমরা জানি একদম হিজিবিজি লেখা হয়ে গেল। আচ্ছা, বুঝতে পারছো তো তোমরা সবাই, সমস্যা নাই। এখানে উই নো কি জানি, আমরা এম এর ভ্যালু জানি, যেটা হচ্ছে কত, 12 গ্রাম। আর কি, আমরা অ্যাভোগাড্রোস নাম্বার জানি, এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। আমার কথা শুনে শুনে লেখো সবাই, আমারটা দেখে লিখলে অতটা ভালো লেখা হবে না। তাহলে এরপর আমরা কি লিখবো, সলিউশন, সমাধান লিখলাম। সমাধানের শুরুতেই লিখে দেবো আমরা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভাইয়া তাড়াতাড়ি শেষ করেন। আইমান ভাই কি এসেছে? হ্যাঁ, উনি রেডি আছেন। আচ্ছা, তাকে তুমি ঢুকতে বলো, আমার অঙ্ক একদমই শেষ। তো আমরা সমানভাবে জানি কি, W/M ইজ ইকুয়াল টু কি, N/N এ। তো এটা কেমনে আসলো, আমরা জানি ছোট এন এই সবগুলোর ইকুয়াল। আমাদের এখানে কি দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে, এম দেওয়া আছে, আর কি জানি, আমরা অ্যাভোগাড্রোস নাম্বার জানি। এখন এখান থেকে যদি আমরা এন বের করতে চাই, এই পাশটা এখানে নিয়ে আসলাম ধরো,
এরপর কি সুন্দর এনে অ্যাভোগাড্রোস নাম্বারকে এই পাশে নিয়ে গেলাম। তো ফাইনালি কত পাচ্ছি? n is equal to w by m into na। আচ্ছা, উদয় ভাই তুমি আমাকে বলো তো অ্যান্সারটা কত আসে এটার, এই সবগুলো মাল্টিপ্লাই করলে? দাঁড়ান করতেছি। করবা কি 4/12 into 6.023 into 10 to the power 23। 2.0076 into 10 to the power 23। অ্যান্সার মিলেছে, থ্যাংক ইউ ভাইয়া। আর এটার অ্যান্সারটা কিসে লিখবা তুমি? এটার অ্যান্সারটা কিসে হবে? গ্রামে ঠামে কিছুতে হবে? না, এতটি পরমাণু তো এতটি। হ্যাঁ, পরমাণুর কিন্তু কোনো ইউনিট নাই, এরকমই এতগুলা পরমাণু রয়েছে। তো আমাদের অ্যান্সার কি? এক ড্রপে 2.0076 into 10 to the power 23টা কার্বনের পরমাণু। পরমাণু রয়েছে। আচ্ছা, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। কালকে আমরা এই যে বাকি নিচের 3টা অঙ্ক দেখবো না, আরো কিছু এক্সট্রা জিনিস আমরা শিখবো। তো আজকের পড়া নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। না ভাইয়া। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পারলা। মিটিংটা এখন আমার পড়াটা শেষ করছি। আয়মান ভাইয়া আসবেন, একটু ভাই কিছু কথা বলবেন, ঠিক আছে? তোমরা একটু ওয়েট করো। ওকে ভাইয়া, ভাই। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা সবাই? জি ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ, তোমাদের জি ভাইয়া। বলা হবে আয়মান ভাই আসুক। 1 মিনিট অপেক্ষা করো তোমরা, ঠিক আছে?